বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য এবং বর্ষিয়ান রাজনীতিবিদ। আহ জনাব কাদের সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, মুক্তিযুদ্ধের আর এক মহান সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী, আপনার বড় ভাই, তাকে আবারও আটক করা হয়েছে। মোটামুটি বলা যেতে পারে 9 মাসের মাথায় ডক্টর ইউনূস সরকারের সময় তাকে আটক করা হলো, আবার বিএনপি সরকারের সময়ও তাকে আটক করা হলো। আমি যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি যে হাতে গোনা যে কজন মুক্তিযোদ্ধা আপনি সহ কথা বলছেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরোধী শক্তির বিরুদ্ধে, এটি কি তেমন কোনো ষড়যন্ত্র, বা তাকে আটকের মধ্য দিয়ে কি রাষ্ট্র কোনো বিশেষ সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে আপনাদের মতো মানুষকে? কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। জাতিতে সময় সময় এমন বিপর্যয় আসে, যেটা এখন এসেছে। লতিফ সিদ্দিকীকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করেছিল সম্পূর্ণ মিথ্যা একটি অজুহাতে। হয়তো এবার যাওয়া হবে না, আমি কোর্টে গিয়ে দেখবো কোর্ট কি বলতে চায়, কোর্ট কি দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিতে চায় কি চায় না। আমার কিন্তু মনে হয়েছে 87 বছরের একজন মানুষ, আমার কথা আছে, আমি বলতে চাই, একটা মিনিট সেই আদালত অপেক্ষা করেন, তার কথা শোনেনি। আদালতের প্রতি অভিযুক্তের আস্থা না থাকলে তো কোনো মতেই বিচার হতে পারে। একজন সাংবাদিক, মোটাসোটা একজন সাংবাদিক বলতেছিলেন যে এইরকম উনি কথা বলতে পারবেন না, কারণ উনি অ্যাকিউজড। যারা অভিযুক্ত তারা কেন কথা বলতে পারবে না? যত কথা আছে হাওলাত করে এনে যদি বলেন তাও বলতে পারবে। হ্যাঁ, বিচারের উপর, বিচার হয়ে গেলে সেটার উপর হয়তো কথা বলতে পারবেন না, এটা খুব সহজ। যখন অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন কাদের সিদ্দিকী এরকম 87 বছর বয়সে লতিফ সিদ্দিকীর হাতে যে এই হ্যান্ডকাপ করালো, আপনি কি মনে করেন? আমি আর কি মনে করব? আমি বলতে বাধ্য হয়েছিলাম যে আমাদের হাতে বহুবার হ্যান্ডকাপ করা হয়েছে। আমরা হ্যান্ডকাপকে নববধূর হাতের ভবিষ্যতের স্বপ্ন নেওয়া চুরি মনে করি, বালা মনে করি। সেটাই আমি তাকে বলেছি। আমি একদিক থেকে খুব আশান্বিত ছিলাম, কিন্তু এই কদিনের কর্মকাণ্ডে সত্যিই আমি ক্ষুব্ধ। আপনি বলছেন যে ষড়যন্ত্র হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, কিন্তু যদি সেটি না হয়ে থাকে, যদি প্রচ্ছন্ন বিশেষ কারো ইঙ্গিতে তিনি আটক হয়ে থাকেন, অথবা আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে আমরা দেখেছি ডক্টর ইউনূস সরকারের সময় মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, বঙ্গবন্ধুর মাথায় মলমূত্র ত্যাগ করা হয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্যের মাথায়, আপনি সেটা নিয়ে রিয়াক্ট করেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং পুরো 1.5 বছর ডক্টর ইউনূসের শাসন আমলে যা চলছিল, আহ সেখান থেকে অনেকে বলেন যে খুব বেশি পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তন যদি না হয়ে থাকে, অথবা ষড়যন্ত্র যদি না হয়ে থাকে, আহ সেটিকে আপনি কি বলবেন, এবং সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি হবে? ষড়যন্ত্র না হলে পাকিস্তানের বিরুদ্ধে যেমনি যুদ্ধ করেছি আন্তরিকভাবে, ঠিক তেমনি এখানে একটা জিনিস আপনাকে মানতে হবে, বুঝতে হবে। তারেক রহমানের সরকার আর অন্তর্বর্তীকালীন অধ্যাপক ইউনূসের সরকারকে আমি এক বলে ভাবি না। কদিনের মধ্যে বুঝতে পারবো যেটা ষড়যন্ত্র নয়, এটা সত্যি। আর সত্যি হলে আমাকেও নিয়ে যেতে পারে কারাগারে। কারাগারে নিয়ে কোনো শাসক কোনোদিন জয়ী হয় নাই, জয়ী হতে পারে নাই। ন্যায় বিচারের একটা আলাদা শক্তি আছে, এবং এখানে আমি মূলত লতিফ সিদ্দিকীকে এখানে এই ইস্যুর সঙ্গে বিন্দু মাত্র সম্পৃক্ত ভাবি না, দেখি না। কারণ তখন তিনি কিচেন ক্যাবিনেট ছিলেন না। আজকে 14-15 বছর তিনি আওয়ামী লীগ করেন। আজকে যারা এত বড় বড় কথা বলে, আমি সেই 99 সাল থেকে শেখ হাসিনা
শেখ হাসিনার বিরুদ্ধে বলা যায় না। শেখ হাসিনা যেসব কাজ করতেছেন আমাদের পছন্দ হয়নি, সেই কাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, এখনো করছি। কিন্তু শেখ হাসিনার বিচার হবে, ফাঁসি দেবে, সেটাও যে হয়ে হয়ে করে নাচবো, হাততালি দেবো, সেরকম মানুষ আমি না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমার রক্ত না হতে পারে, কিন্তু আমার রাজনৈতিক সম্পর্ক। আমি এবং চাই এই ধারা যদি, দেশে। জি জি বলুন। বলুন। না, যদি আহ, এই ধারা অব্যাহত থাকে, আজকে লতিফ সিদ্দিকীকে নেওয়া হয়েছে, কালকে যদি আপনাকে নেয়, এবং আহ মুক্তিযোদ্ধারা যদি নিরাপদ না মনে করেন এই রাষ্ট্রকে, তাহলে আসলে কি হতে যাচ্ছে আর কি হবে, পরিণতিটা কি আসলে? আমি আল্লাহকে হাজের নাজের জেনে আপনাকে বলতে পারি, এ রাষ্ট্র মুক্তিযুদ্ধের রাষ্ট্র। এ দেশ বঙ্গবন্ধুর দেশ। এ দেশ আমাদের দেশ, 18 কোটি মানুষের দেশ। মুক্তিযুদ্ধ পরাজিত শক্তির দেশ এটা নয়। পাকিস্তানি পশু শক্তি আমাদের চাইতে লাখো গুণ অস্ত্রের শক্তি ছিল। ছিল না তাদের ইমানের শক্তি, ছিল না তাদের আত্মার শক্তি। আমরা সেই পাকিস্তানিদের যদি পরাজিত করতে পারি, হ্যাঁ নিশ্চয়, নিশ্চয় 71-এর কাদের সিদ্দিকী আর হয়তো 2026, 27, 28 সালে হবেন, কিন্তু কাদের সিদ্দিকী মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। তাই যারা অন্যায় করবেন তাদের আমি সাবধান করছি যে তারা দেশটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সাকার করবেন না। 71-এর পরাজিত শক্তি কোনোভাবে বাংলাদেশকে জয় করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তারা এই অপকর্মের জন্য, তাদের পূর্বসূরীদের অপকর্ম জন্য একজন মুসলমান আল্লাহর কাছে যেভাবে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ যদি ক্ষমা মঞ্জুর করে সেই রকম ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ ক্ষমা অর্জন করে যদি, দেশের মানুষ ক্ষমা অর্জন করে যদি, তাহলে হয়তো ভেবে দেখার একটা সময় আছে। তাছাড়া লাফালাফি যাই করুন, একদিনের জন্য দেশ, শত সহস্র বছরের জন্য দেশ। মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে, মানবিক মূল্যবোধে এদেশ অবশ্যই অবশ্যই চলবে। নিশ্চয়ই আমাদের ভুল আছে, নিশ্চয়ই শেখ হাসিনার ভুল আছে। শেখ হাসিনা না হয়ে যদি বঙ্গবন্ধু হতো, তাহলে আমি 2 হাত জোর করে দেশবাসীর কাছে মাপ চাইতাম, ক্ষমা চাইতাম। আমি এখনো ক্ষমা চাই, কারণ কাজ করতে গেলে ভুল হয় মানুষের, কষ্ট হয় মানুষের। সেই জন্যে রাজনীতি করলে মানুষকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রসুলের পরে, মা বাবার পরে দেশের মানুষই হচ্ছে রাজনৈতিক নেতাদের জন্য, কর্মীদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আপনি সাম্প্রতিক একটা অনুষ্ঠানে একদিন আগে বলেছেন যে আপনার বিরোধিতা যারা করবে তাদের সবাইকে নির্মূল করে ফেলবেন, এটা তো রাষ্ট্রের পলিসি হতে পারে না। আপনি যখন দায়িত্ব পাবেন, তখন তার জানমাল ও সম্মানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। এই কথাগুলো কার উদ্দেশ্যে বা কাদের উদ্দেশ্যে আপনার মন্তব্য? কথাটা কি মিথ্যে? কার উদ্দেশ্যে না, সকলের উদ্দেশ্যে, সকলের। আমার উদ্দেশ্যে এটা তারেক রহমানের উদ্দেশ্যে কথা, একথা আমার খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল, শেখ হাসিনার উদ্দেশ্য। আপনার পরম শত্রু যিনি, আপনি যেদিন সরকারি দায়িত্ব নেবেন, নেওয়ার পরে সেই পরম শত্রুটিরও আপনি সেবক হবেন, দাস হবেন, এ কথাটা আপনাকে মনে রাখতে হবে। আমি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছি বলে আমার যাকে অপছন্দ তাকে আমি নির্মূল করব, তার জীবন, তার সম্মান, তার সন্তান সন্ততিদের জীবন, তার সম্পদ, এর নিরাপত্তা থাকবে না, তাহলে আপনি কিসের কিসের একজন রাষ্ট্রনায়ক অথবা ক্ষমতাধর ব্যক্তি? আমি মনে করি আল্লাহ তাআলা যার হাতে ক্ষমতা দিয়েছেন তাকেই দায়িত্ব দিয়েছেন অন্যকে সম্মান করার, অন্যকে ছোট করে বড় হওয়ায় কোনো সার্থকতা নেই। অন্যকে বড় করে যদি কিছুটা বড় হওয়া যায়, সেখানে হয়তো কিছুটা সার্থক। এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন বিশ্বাস। বিশ্বাসের বড় অভাব হয়ে গেছে।
এখন দেশে একে অপরকে সম্মান করে না, আস্থা নাই। সেই আস্থা ফিরিয়ে আনা দরকার, ভারসাম্য ফিরিয়ে আনা দরকার। এখানে কেউ চেঙ্গিস খান হয়ে, কেউ নমরুদ ফেরাউন হয়ে, আর যাই হোক বাংলাদেশকে সুন্দর করতে পারে। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার পর যারা পাকিস্তানি সমর্থক ছিলেন, রাজাকার, আলবদর, আল শামসের, ওইভাবে ক্ষমা না করতেন, তাহলে আমরা বাংলাদেশে এতদিনও থাকতাম। অনেকের মনে হয় এটা ভুল হয়েছে, ওটা অনেকে মনে করেন একটা মারলে 10টা কেন মারবে না। একটা মারলে 10টা যিনি মারেন, তিনি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। একটা মারলে আর আরেকটাও যাতে কেউ মারতে না পারে, এর নিয়ন্ত্রণ ক্ষমতা যার আছে, নিয়ন্ত্রণ বোধ যার আছে, তিনি এটা। খারাপ ব্যবহার করে, গালি দিয়ে মানুষের মন পাওয়া যায় না। আজকে একটা দুঃখ আমার অবশ্যই লাগে যে আমি 99 সাল থেকে শেখ হাসিনার কর্মকাণ্ডের যে বিরোধিতা করেছেন, তাকে সরকার থেকে উৎখাত করার জন্য, সরাবার জন্য, গণতান্ত্রিক ভাবে সরাবার জন্য যে চেষ্টা করেছি, যারা এই 24-এ অভ্যুত্থান করেছে, তারা তো আমার চেষ্টার কোনো মূল্য দেয়নি, স্বীকারও করেনি। বিএনপি যে করেছে সেটাও স্বীকার করেনি। লতিফ সিদ্দিকী যে 15 বছরই করছেন, স্বীকার করেনি। সাধারণ আপামর জনসাধারণ লাখে লাখে তাদেরকে বিশ্বাস করে রাস্তায় নেমেছিল, এটাও তো এই 24 সালেরা স্বীকার করেনি। যে জন্য আমি খুব দুঃখিত যে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাকে বাধা দিতে রাস্তায় মানুষ ঝাঁপিয়ে পড়বে না। তাদের এই ব্যর্থতা, 24-এর ব্যর্থতা, 24-এর এই নেতাগুলোর ব্যর্থতা, টিএসসিতে অবাধে টাকা তোলা, বন্যার্থদের সে টাকা দিতে না পারা, আমাদেরকে বড় হতাশ করে দিয়েছে। আগে রাজনৈতিক মানুষকে মানুষ বড় বেশি সম্মান করত। আগে 2টা কলেজের ছাত্র কোনো দোকানে গেলে দোকানি মনে করতো যে আমার দোকানে আর কোনো অন্যায় হতো, কেউ এসে জোর করে আমার জিনিস নিতে পারবে। এখন তো 2টা ছেলে গেলে সে দোকানিরা কাঁপতে থাকে যে কখন আমার দোকান ভেঙে নিয়ে। এই যে বিপর্যয়, এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। 71 সালের মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পত্তি না, কারো একার না। 50, 60, 70 লাখ বাদে আর সবাই 71-এর মুক্তিযুদ্ধ সমর্থন করছে। কেউ খেতে দিয়েছে, কেউ পড়তে দিয়েছে। সেই মুক্তিযুদ্ধকে আমরা কেউ যদি আমাদেরই করে নেই, এক দলের করে নেই, তাহলে সেটার জন্য বিক্ষুব্ধ হবেই। জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছি, সেই জয় বাংলা কারো একার ছিল না। জয় বাংলা ছিল সারা বাংলাদেশের সকল মানুষের। হ্যাঁ, রাজাকারের হয়তো ছিল, আলবদরের ছিল না, আল শামসের ছিল না, বাকিদের তো ছিল। আমরা তাও করতে দিই নাকি যে জয় বাংলা শুধু আমার না, তোমারও। আমরা অনেক ভুল করেছি, আমাদের সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আমি জীবনে যা ভুল করেছি সেখান থেকে সব সময় বেরিয়ে আসার চেষ্টা করেছি। আপনি জানবেন কিনা জানি না, আমি 67 সালে টাঙ্গাইলে একটা রিক্সাওয়ালাকে স্যান্ডেল দিয়ে বাড়ি দিয়েছিলাম। 4 আনার জায়গায় 6 আনা ভাড়া চেয়েছিল বলে গিয়েছিলাম চাঁদা চাইতে 5 টাকা। সে ভদ্রলোক আমাকে বলেছিল 3 টাকার বেশি সে চাঁদা দিতে পারবে না, কারণ সে ঘুষ খায় না। জানি না সে ঘুষ খেত কি খেত না, তখন এত ঘুষ ছিল, এত ছিল না, এত সহজ ছিল। আমি ওই ভদ্রলোকের, আমার মেজাজ খুব খারাপ হয়েছে, মন খারাপ। আমি, অনেকেই মনে করে মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তানিদের হারিয়েছি, ধররে মাররে কাটরে, এই হলো কাদের স্মৃতি। না, আমি চোখে দেখে একটা পিঁপড়াকেও পাড়া দিয়ে মারি নাই, কারণ আমার পিঁপড়ার জীবন দেওয়ার ক্ষমতা আমার নাই। তাই আমি যখন চাঁদা চেয়ে বিফল হয়ে মনে কষ্ট নিয়ে বাইরে বেরিয়েছিলাম, তখনই আমার মনে হয়েছিল আমি রিক্সাওয়ালাকে ওরকম স্যান্ডেল দিয়ে মেরে আমি অন্যায় করেছি। ওটা তো আমি ডিসির গুলোকে মারতে পারতাম,
ওটা যদি এসপির পোলাকে মারতে পারতাম, ওটা যদি কোনো জমিদারের ছেলেকে মারতে পারতাম, কিংবা আইয়ুব খানের কোনো চাচা ভাইস্তাকে মারতে পারতাম, ঠিক আছে, ওটা আমার জন্য মানানসই ছিল। কিন্তু রিক্সাওয়ালার গায়ে হাত দেওয়া আমার মানানসই। আমি অনেক খোঁজাখুঁজি করে নিরালার মোড়ে সেই রিক্সাওয়ালাকে পেয়ে তার দু পা চেপে ধরেছিলাম। রিক্সা ছুটে গিয়েছিল, যেখানে 4 আনার জায়গায় 6 আনা ভাড়া দিতে আমার বেঁধেছিল, সেইখানে রিক্সার যিনি যাত্রী ছিলেন তার হাত ভেঙেছিল, পাও ভেঙেছিল, রিক্সা ভেঙেছিল। সেই সব ঠিক করতে আমাদের তখন 70 টাকা খরচ হয়েছিল। সেটাও কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে দিয়ে জি। দিয়েছে। তাই জন্য আপনাকে আমি বলছি, আর বাঁচবো কতদিন জানি না। একজন মুসলমান হিসাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে বাঁচা অন্যায়। আল্লাহ জবাব চাইবেন, আমি এই জবাব কেন দিতে যাব, কেন দিতে যাব? আজকে আপনি আমাকে ডেকেছেন, প্রশ্ন করেছেন, খুব খুশি হয়েছে। আমার বিশ্বাস এ দেশ সোনার দেশ। হ্যাঁ, সোনা বানাতে যেমনি নানান ঘাত প্রতিঘাত থাকে, নানান বাছাই করা হয়, পুরে পুরে খাক করা হয়, তেমনি আমাদের কাউকে কাউকে পুরে খাক করতে হবে সোনা হওয়ার জন্য। সেই জন্য সরকারকে বলবো, ভেবে দেখুন, আগামী 16 তারিখ পর্যন্ত ভেবে দেখুন। অভিযোগ বহু লোক করা যায়, সে দেখুন। যদি আপনাদের মনে হয় লতিফ সিদ্দিকীকে সেই কি বলে শাপলা চত্বরের মামলায় হেফাজতিদের বিরুদ্ধে মামলায় আপনাদের ভালো হবে, তাহলে জোরে সোরে বলতে। 5ই মের আগে হেফাজতিরা যখন এসেছিল, আমি কিন্তু মিরপুরে তাদের পানি খাওয়াতে গিয়েছিলাম, খাবার জি, নিয়ে আমরা জানি। গিয়েছি। আমার কাছে মনে হয়েছিল সত্যিকার অর্থে তারা ঠিক করছে। রসুলের অপমান, আল্লাহর অপমান, কোরআনের অপমান, এটা মানতে পারি। তবে কদিন পরে যখন দেখলাম হেফাজতের যে তারা 13 দফা দাবি, তাদের আমি 1 দফা দাবির সঙ্গে একমত ছিলাম, সেই জন্যই আমি গিয়েছি। আপনি বলছেন যে 24-এর আন্দোলনের পরবর্তী যে রাজনীতি, সেখানে 24 আন্দোলনকারীদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে মানুষ আর এখন সহজে কারোর ডাকে রাজপথে নামবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে যা করা হয়ে আসছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র তো নানান পর্যায়ে চলছে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে। ধরুন আপনিই ডাক দিলেন আন্দোলনের, গণমানুষের স্বার্থে, দেশের স্বার্থে, তাহলে মানুষ নামবে কিভাবে? মানুষ তো মানে সিঁদুরে মেঘ দেখলে পালায়, সেই অবস্থা, ঘরপোড়া গুড়োর মতন। আমি আমার আত্মা থেকে আপনাকে বলছি, আমাকেই ডাক দিতে হবে এর কোনো প্রয়োজন আমি দেখি না। একটু অপেক্ষা করুন, আত্মার থেকে ডাক আসবে, মানুষের থেকে ডাক আসবে, আল্লাহর তরফ থেকে ডাক আসবে, এবং সে ডাক ফিরাবার কোনো পশু শক্তির ফিরাবার কোনো ক্ষমতা থাকবে না। অনেক অনেক ধন্যবাদ বঙ্গবীর কাদের সিদ্দিকী আপনাকে। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, এবং অবশ্যই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লতিফ সিদ্দিকীর জন্য আমাদের শুভকামনা। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি বৈঠক করলেন। এটি নিশ্চয়ই আনইউজুয়াল একটি বিষয় যে অন্য দেশের কোনো বিশেষ দূত কোনো দেশে যাচ্ছে, আরেকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হওয়া। এটির মধ্য দিয়ে আসলে কোন ধরনের বিশেষ বার্তা আসছে কিনা, বা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি যেটা দেখছি সেটা হলো যে সার্জিও গোরের তো যে দেখা হয়েছে ত্রিবেদীর সাথে, সেটা তো আগেও হয়েছে, দিল্লিতেও উনি দেখা করেছেন, দুইজনের মধ্যে বৈঠক হয়েছে আগেও। না, এটি করতেই পারে। এখন দীনেশ ত্রিবেদী ভারতের মানুষ, আবার তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রপতি সফরে এসে দীনেশ এখন ত্রিবেদীর বাংলা, সঙ্গে আলাদা বৈঠক, এবং এই দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে তিনি অভিনন্দনও জানিয়েছিলেন। জি এবং জি তিনি জি বলেছেন যে আমি উন্মুখ হয়ে বসে আছি দীনেশ ত্রিবেদীর সঙ্গে একসাথে কাজ করার জন্য। অর্থাৎ নিঃসন্দেহে জি বাংলাদেশ ইস্যু এখানে প্রায়োরিটি পাচ্ছে। জি জি জি। এখন আহ,
কালকে তো দেখা হয়েছে বিটুইন দ্বিবেদী এন্ড ইয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক আমি মনে করি। তার কারণ হচ্ছে ঠিক তার একদিন আগে সম্ভবত ওই যে ওদের পার্লামেন্টের কমিটি, স্ট্যান্ডিং কমিটি যেটা আছে অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদেরও হুম, বৈঠক হয়েছে আহ শশী থরুরের হুম, হুম, নেতৃত্বে, এবং সেখানে বাংলাদেশ ওয়াজ এ মেজর ইস্যু ওইখানে হুম, দিল্লিতে এই বৈঠকে, যেটা অনেক এখানে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে। ইউ সি, সো এই বৈঠক এই কারণে খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইন্ডিয়ান রোল যেটা হবে বাংলাদেশে এখন থেকে, এইটা আমেরিকার পক্ষে কাজ করবে, এইটা নিশ্চিত। বাংলাদেশকে আর সাউথ এশিয়া, পুরা সাউথ এশিয়াকে কিন্তু উইথ দ্য প্রিজম অফ ইন্ডিয়ান লেন্স থেকে দেখবে আমেরিকা। এই আচ্ছা, কারণেই আপনি দেখেন এই যে অফিসার্স গুলি মিক্স করে দেওয়া হয়েছে। গোরকে কোনো ইয়ে ছিল না যে ওরা কেন স্পেশালি ইনভলভ হবে যখন সে এক হুম, দেশের রাষ্ট্রদূত আছে। এখন ওকে নিয়ে এসেছে ডেভিড লুয়ের, মোটামুটি যে কাজ ডেভিড লু করত ওই কাজ, ডোনাল্ড ট্রাম্প। যদিও ডেভিড এবং ইন্ডিয়ার সাথে যেহেতু ওদের প্যাক্ট আছে, ইন্দো প্যাসিফিক প্যাক্ট আছে বা এশিয়া প্যাসিফিক হোয়াট এভার দে কল ইট, তারপরে আপনার কোয়াডসে আছে ইন্ডিয়া, এইটা হলো বেসিক উদ্দেশ্য হলো টু চেক চাইনা। এখন হুম, আমাদের এই এই এক্সপ্লোরেটরি ভিজিট সার্জিও যেটা আছে, এইটা হলো টু এক্সপ্লোর যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আর দে মুভিং টুয়ার্ডস চাইনা না তারা পশ্চিমার সাথে আছে। এটা একটা বেসিক্যালি এক্সপ্লোরেটরি ভিজিট ওর, যে এটা দেখবে, দেখে এটা হি ইজ হুম, গোইং টু হুম, রিপোর্ট দিস টু দি স্টেট ডিপার্টমেন্ট। খলিলুর রহমান, আমার যে রিপোর্ট একটি হচ্ছে সেটা হুম, হলো যে খলিলুর রহমানের সাথে ওনার যে দেখা হয়েছে এটা খুব একটা ভালো দেখা হয় নাই। একটা রিপোর্ট আমি পাচ্ছি যে সার্জিওর যে টোনটা ছিল, এই হুম, হুম, টোনটা ওই মিটিং এ ওয়াজ এন অ্যাংরি টোন এবং একটু লাউডও ছিল। আহ, আচ্ছা, ইসের সাথে যে মিটিং হয়েছে, যুদ্ধবাদী তারপরে বৈঠক হলো। এর সাথে সাথে এর সাথে সাথে আরেকটি ডেভেলপমেন্ট যেটা হলো সেটা হলো দ্য প্যাসিফিক ফ্লিটের আপনার কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন, উনি একটি খুব বড় দল নিয়ে, 11 না কত লোকের দল নিয়ে উনি আবার ঢাকায় আসছেন। হুম, হুম, এটা হলো অ্যাডমিরাল স্টিফেন। তারপরে আমি বোধহয় আরেকদিন বলেছি দ্যাট গোর আসার আগে এইখানে কিছু সিআইএ অ্যাক্টিভিটি হয়েছে, এবং এই অ্যাক্টিভিটিটা হয়েছে একজন খুবই গুরুত্বপূর্ণ ডেকোরেটেড অফিসার সিআইএর, হ্যামিল্টন নাকি নাম ওর, সে 25 তারিখে পি ঢাকায় হ্যামিল্টন। এসেছে। পি হ্যামিল্টন। জি, সে 25 তারিখে ঢাকায় এসেছে। দিস ইজ অল রিলেটেড টু দিস ভিজিট, কিন্তু তা অনেক কিছু হচ্ছে। তারপরে যে মিটিং পার্লামেন্টের, ইন্ডিয়ান পার্লামেন্টের, হুম, ইজ হুম, ভেরি সিগনিফিকেন্ট বিকজ এখানে একটা মেজর ইস্যু ছিল শেখ হাসিনা এন্ড আওয়ামী লীগ। হুম, তো আমাদেরকে এই পুরাটা কিন্তু একত্র করে দেখতে হবে। এভরিথিং ইজ হ্যাপনিং উইদিন দিস 5, 6, 7 ডেজ, কিন্তু এটা আগেও হয় নাই, হুম। পরেও হয় নাই। ওয়াই ইজ দিস হ্যাপনিং? সো এই ফরেন পলিসি যেটা শেখ হাসিনার ছিল, সে সবাইকে নিয়ে কিন্তু কাজ করছিলেন উনি। উনি চায়নাকেও সাথে রেখেছিলেন, আমেরিকাকেও ঠিক রাখছিলেন, রাশিয়াকেও ঠিক রাখছিলেন, সবাইকে নিয়ে কাজ করছিলেন। কিন্তু দেখেন আমেরিকা কিন্তু জার্মানি, সম্ভবত শেষ দিকে বুড়ো আঙুল দেখাচ্ছিলেন শেখ হাসিনা। আমেরিকাকে জি, তো কোনো ধরনের কোনো পাত্তা দিচ্ছিলেন না শেষ পর্যায়ে এসে। হ্যাঁ, বাট ওই শেষ পর্যায়ে এসে কিছু এমন হয়ে গেল যে চাইনাও একটু নারাজ হয়ে গেল, যার হুম, জন্য শেখ হাসিনা ওনার লাস্ট ভিজিটে একদিন আগেই ফিরলেন উনি বাংলাদেশে, শিক্ষার হুম, শর্টের ভিজিট। হুম, হুম, তো এই জিনিসগুলি যেটা হচ্ছে,
এটা বোধহয় মেবি চাইনিজ ওয়ার আ বিট অ্যাংরি যে তোমার জন্য আমরা এত করছি, তুমি আবার ওদের সাথে। আর শেখ হাসিনার হয়তো প্রবলেম ছিল যে আমেরিকা যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাকে ফেলে না দেয়, অল কাইন্ডস অফ থিংস যেটা কাজ করছিল। এর মধ্যে যেটা টের পায় নাই ওনার গভর্নমেন্ট, সেটা ছিল যে ওনার গভর্নমেন্টের মধ্যে কিছু কিছু লোক দে সোল্ড দেমসেলস আউট টু দি আমেরিকানস। কাজে তারা রিয়েল তথ্য শেখ হাসিনাকে দেয় নাই। যারা ডিনার করছিল ডেভিড হুম, লুয়ের সাথে, যাদের কথা হচ্ছিল প্রাইভেটলি, এই জিনিসগুলি ওরা জানতো, ওদেরকে ব্রিফ করা উচিত ছিল শেখ হাসিনাকে, তারা করে নাই। এর মধ্যে জি, আমাদের আর্মির মধ্যেও কিন্তু ওই যে কনস্পিরেসি যেটা চলতেছিল, যে টাকা পয়সা লেনদেন হচ্ছিল, ওর মধ্যে আর্মিরও কিছু লোকজন ইনভলভ হয়ে গেল। আর রাওয়ার এই যে রিটায়ার্ড আর্মি অফিসার্স যারা হুম, হুম, ছিলেন, তারা খুব বেশি ভাবে ইনভলভ হয়ে গেলেন এই জিনিসগুলি আমেরিকার পক্ষে। ওর রেজাল্ট হলো দ্যাট দে ও থ্রু দ্য গভর্নমেন্ট। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে তারেক রহমান হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল, বিকজ আমাদের এইখানে একটা খেলা হতে যাচ্ছে। আমেরিকানস আর চাইনিজ ওরা কিন্তু বাংলাদেশে একটা গেম খেলবে। এইখানে আমরা যদি কেয়ারফুল না হই, যদি ব্যালেন্স না করতে পারি, যেরকম শেখ হাসিনা ব্যালেন্স করে এই 16-17 বছর উনি কাজ করেছেন, এইভাবে যদি আমরা ফরেন পলিসি ঠিক করে ডিজাইন না করতে পারি, দেন দের ইজ আ সিরিয়াস প্রবলেম। এখন আপনি বলছেন সার্জিও আওয়ামী লীগের একজন নেতার সাথে তো দেখা করেছেন, টু ওয়ের ইনভাইটেড, হ্যাঁ, একটা পুরুষ একটা জেন্টস বলতে মহিলা। মহিলা যান নাই, পুরুষ যিনি আছেন উনি দেখা করেছেন। আমি জানি না ওয়েদার ইট ইজ সাবের হোসেন চৌধুরী অর হুএভার ইট ইজ, একজন দেখা করেছেন ওনার সাথে। তো উনি যদি খলিলুর রহমান এই কথা বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয় নাই, ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো কথা হয় নাই, এইটা নিয়ে কোনো কথা হয়নি, তো ওরা 2 ঘন্টা কি করেছেন? প্রেমের আলাপ করেছেন। যদি মহিলা থাকতো তাহলে আমি স্পষ্ট ভাবে বলতাম যে প্রেমের আলাপ করেছেন, কিন্তু এখন পুরুষ তো এইটা বললাম না। 2 ঘন্টা কি আলাপ করেছেন? আর এই মিটিং এ যাওয়ার 2 ঘন্টা আগে ডিনারটা ক্যান্সেল করেছে। হ্যাঁ, খলিলুর রহমান সাহেবের সাথে যখন মিটিং করছে, তারও 2 ঘন্টা আগে সার্জিও গোর ক্যান্সেল দ্য ডিনার, টু আচ্ছা। আওয়ার্স বিফোর গোয়িং ইনটু দিস মিটিং। ঠিক আছে? সো এই তাহলে এইগুলো জিনিসটা আমি এইগুলো 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 কিসের সিগন্যাল? এই যে খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোরে যে বৈঠক, সেখানে আপনি যেটা বলছেন যে ইনফরমেশন গুলো যে উচ্চ বাচ্য হয়েছে, জি, লাউডলি কথাবার্তা হয়েছে, এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সে খলিলুর রহমান সবকিছুর বিষয়ে অস্বীকার করলেন, এটা আলোচনা হয়নি, ওটা আলোচনা হয়নি। এবং আপনি বলছেন তাহলে কি বিষয় আলোচনা হলো, এবং ডিনার ক্যান্সেল। পরবর্তীতে এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের একান্ত বৈঠক, খলিল সাহেবের সঙ্গে যে সময় দিয়েছেন বৈঠকে, তার চেয়েও অনেক বেশি সময় দিয়েছেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এবং বাংলাদেশে বসে বাংলাদেশ ইস্যুতে এবং এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ইস্যুতে তারা দুইজন মিলে এই ঢাকা শহরে বসে কথা বলছেন। সবকিছু মিলিয়ে আপনার কাছে মানে সিগন্যালটা আচ্ছা কি মনে আচ্ছা, হচ্ছে? একটা একটা জিনিস খুব সিম্পল। হুম, হ্যাঁ, ত্রিবেদীর সাথে বাংলাদেশে বসে যে কথা হবে সেটা কি গভর্নমেন্ট, পলিটিক্স, আওয়ামী লীগ বাদে কি কথা হবে? রাইট। হোয়াট এলস ক্যান বি টক? এইটাই তো হুম, হুম, কথা। ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনের ব্যাপারে যে কি ইলেকশন হয়েছে, ইনক্লুসিভিটি ছিল কি না, এইসবই তো আলাপ হবে। ইন্ডিয়ান হাই কমিশনার ফর বাংলাদেশ যিনি আছেন, ওনার সাথে সাউথ এশিয়ার ইনভয় কি আর আলাপ করবে? ইট উইল বি অনলি অ্যাবাউট ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। আর কিসের আলাপ করবে? যেমনটি বলি, ওই যে মিটিং এর কথা বললাম, ওদের স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু ওরা বলেছেন যে আমাদের চুক্তি যেটা শেষ হয়ে যাচ্ছে, গ্যাঞ্জেস, এই যে গঙ্গার পানির যে চুক্তিটা, ওইটা তারা একটা ওরা অপটিমিস্টিক একটা নিয়েছেন যে এইটা আমাদের যত দ্রুত শেষ হওয়ার আগেই আমাদের আলোচনা করা দরকার। এইটাও আছে ওই মিটিং এর রেজলিউশনে, ওদের পার্লামেন্টের যে ওদের যে বৈঠকটি হয়েছে। সো দে হ্যাভ ডিসকাসড বাংলাদেশ
গোর হ্যাজ ডিসকাসড বাংলাদেশ উইথ খলিল। খলিলের চেহারা এই জিজ্ঞেস করলেই ওর চেহারাটা কেমন যেন আমি দেখলাম টিভিতে, কেমন যেন ওর চেহারাটা ছিল। চেহারাটা ওয়াজ নট এ ভেরি হ্যাপি চেহারা। আমার প্রশ্ন হচ্ছে, যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে, আমাদের স্বাধীন চিন্তা ভাবনা আহ মানে আমাদের মতো করে করতে পারবো না, সেই জায়গাটি নির্ধারিত হয়েছে। এবং এই মার্কিন চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য নানান মহল থেকে দাবি উঠছিল। তাহলে সেই মার্কিন চুক্তি রেখে এখন যে একদিকে চীনের দিকে ছুটে যাওয়া, অন্যদিকে রাশিয়ায় ছুটে যাওয়া, ভারতের সাথে একটা দ্বিধা দ্বন্দ্বময় অবস্থা এখনো রয়েছে, আসলে সরকার এখন কি করবে? বিএনপি সরকারের সামনে পথটা কি? না না, সরকারের তো ক্লিয়ার থিঙ্কিং নাই। এই সরকার তো যেভাবে চলছে, এর মধ্যে আমি কোনো ম্যাচিওরিটি দেখি না সরকারের মধ্যে। ফরেন পলিসি তো খুবই ইন্ট্রিকেট একটা পলিসি, বিকজ দ্য এন্টায়ার জিও পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ডলার, পেট্রো ডলারের অবস্থা খারাপ হচ্ছে। এই জিনিসগুলি তো ওরা হ্যান্ডেল করতে পারছে না, পারবে না যতক্ষণ পর্যন্ত ইউ ডু নট হ্যাভ এক্সপার্টস। খলিলুর রহমান ইজ নট এন এক্সপার্ট। ইউ সে একটা জিনিস বলি পান না, খলিলুর রহমান মে হ্যাভ স্টুড ফার্স্ট, হি মাইট হ্যাভ স্টুড সিক্স, আমি জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ফার্স্ট আর সিক্স হলেই যে আপনি খুব বিরাট কিছু ইন্টেলেকচুয়াল হয়ে গেলেন, তা তো না। আমার সাথে যে ফার্স্ট বয় ছিল থ্রু আউট দি স্কুল, ওকে তো আমি কোথাও দেখি না। হি ইজ গন মিসিং টোটালি। সো খলিলুর রহমান will misguide this government. এই গভর্নমেন্টের উচিতই হয় নাই যে খলিল রহমানকে ফরেন মিনিস্টার করার জন্য। কিন্তু আমার মনে হয় আমার প্রাইম মিনিস্টারের যে থিঙ্কিং, উনি যেটা চিন্তা করেন যে খলিলুর রহমান ছাড়া পশ্চিমাদের সাথে আমি ডিল করতে পারবো না, কাজে খলিলুর রহমান ইজ রিকোয়ার্ড। আর খলিলুর রহমান প্রেস কনফারেন্সে একটি কথা বলেছিল যে আমি সেপ্টেম্বরের 8 তারিখ না কয় তারিখে আমি ওই প্রেসিডেন্ট অফ দি জেনারেল অ্যাসেম্বলি, ওই পদটি আমি ওইখানে গিয়ে বসবো। সো আমি জানি না যে উনি ফরেন মিনিস্টার তখন থাকবেন কি থাকবেন না। আর যাদেরকে সাথে রাখা হয়েছে খলিলুর রহমানের সাথে, সেগুলি যে খুব বেশি কিছু করতে পারবে তাও মনে হয় না। যে কি একজন আছে না, ওই যে হুমায়ুন কেমনি কবির, যে পড়াশোনা উপদেষ্টা, বলে, হুমায়ুন কবির। উপদেষ্টা নাকি পলিটিক্যাল উপদেষ্টা, সে তো ওইখানে দাঁড়ায় থাকে খলিলের সাথে লাইক আ ডাফার। সো আই মিন, যদি ডাফার্সদেরকে আপনি দিয়ে দেন ফরেন মিনিস্ট্রি চালাতে, আর একজন হইলো অতি চালাক, বিশেষ খলিলুর রহমান। খলিলুর রহমান অতি চালাক, ডাফার আপনার অ্যাডভাইজার। সো আপনি ওদেরকে দিয়ে যদি ফরেন মিনিস্ট্রি চালান, তাহলে আমার মনে হয় না যে আপনি সরকার অনেকদিন চালাতে পারবেন। ইট ইজ নট পসিবল। আজকালকার যে পৃথিবী আছে, যে চেঞ্জিং গ্লোবাল অর্ডার যেটা আছে, এখানে আপনার পক্ষে চালানো সম্ভব হবে না দেশ। সার্জিও গোর যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করছেন, মানে যে আলোচনাগুলো করছেন, অর্থাৎ তার মধ্য দিয়ে যে বার্তাগুলো বেরিয়ে আসছে, আহ আমি আবারও দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে আসি। আপনি নিজেই বলেছেন যে এখানে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স, ইনক্লুসিভ পলিটিক্স, জিও স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে না, এটি ভাববার কোনো কারণ নেই। যদি তাই হয়ে থাকে, আপনার কি মনে হয় ওইখানে ইনক্লুসিভ রাজনীতি বলতে তারা কি সরাসরি কোনো প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ গভর্নমেন্টকে, মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে? ডেফিনেটলি তারা দিয়েছে। ডেফিনেটলি সার্জিও গোর যখন বসেছে খলিলের সাথে তখন দিয়েছে। এবং এর পরপরই সে যখন মিটিং করেছে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে, তখন কি ডিসকাস হবে? ইউ টেল মি। সার্জিও গোরের এজেন্ডাটা কি? ইটস অ্যান আমেরিকান এজেন্ডা। ইটস অ্যান আমেরিকান এজেন্ডা। এইখানে তো আপনি ডেমোক্রেসি, ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনস সবকিছুই তো আলাপ করবেন। আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট তো সার্জিও গোর উইল নট টক উইথ ত্রিবেদী। হাই কমিশনের সাথে তো আমেরিকান ইন্টারেস্ট, যে আমি এখানে বেস বানাতে চাই, আমি অমুক করতে চাই, এইটা তো আর আলাপ করবে না সে ত্রিবেদীর সাথে। এই আলাপ তো করলে ইসের সাথে হবে, ফরেন মিনিস্টারের সাথে হবে, প্রাইম মিনিস্টারের সাথে হবে। ত্রিবেদীর সাথে তো শুধু আলাপ হবে বাংলাদেশের সিচুয়েশন,
আওয়ামী লীগের সিচুয়েশন, শেখ হাসিনার সিচুয়েশন, এই জিনিসগুলি আলাপ হবে, বিকজ দ্যাট ইজ হিজ কনসার্ন, ত্রিবেদীর। ওই ওর তো এই কনসার্ন না যে এখানে আমেরিকান বেস বানাবে কি, ওই ওই আলাপগুলি তো একটা মাছ হায়ার লেভেল হবে, উইথ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উইথ দি ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। ওরা আলাপ করবে আহ, আহ, ইসের সাথে, সেক্রেটারি অফ স্টেটের সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, এখানে ভালো হবে না খারাপ হবে করা, ওদের ইনফ্লুয়েন্স এখানে যদি বেশি বাড়ে, হোয়াট ইফেক্ট ইট উইল হ্যাভ অন ইন্ডিয়া, এগুলি ইন্ডিয়ান কনসার্নস আছে। বাট ত্রিবেদীর সাথে তো এই কনসার্নস গুলি আলাপ হবে না, নো ওয়ে। আচ্ছা, যদি যদি হয়ে থাকে এবং যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টেই তারা বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স বা আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আহ যুক্তরাষ্ট্র তো আওয়ামী সরকারের পতন চেয়েছিল, সেই আওয়ামী লীগকে আবার কেন ফিরিয়ে নিয়ে আসতে চাইছে? আচ্ছা, ওই ওই সময় একটু খেয়াল করবেন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভিউ ছিল যে আমরা সাউথ এশিয়া আমরা নিজেরাই দেখব, তোমাকে মাতবুরি করতে হবে না সাউথ এশিয়াতে, হুম, ইউ সি। তখন এই জিনিসগুলি হয়েছিল। পরবর্তীতে এই অ্যাডমিনিস্ট্রেশন এসে বলেছে মাই ফ্রেন্ড মোদি উইল লুক আফটার সাউথ এশিয়া। সো এখন মোদি দেখবে, ইন্ডিয়ানস উইল লুক আফটার সাউথ এশিয়া, নট হুম। দি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্টলি ইনভলভ হবে না। তারা কথাবার্তা বলবে, বাট ডাইরেক্টলি ইনভলভ হবে না তারা। সিচুয়েশন এখন কি চেঞ্জ আপনার হয়ে গেছে। ডিপ স্টেট যেটা ছিল তখন বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের সময়, ওরা এখন নাই। দেখেন, আপনি কিন্তু হাসকে দেখেন কিভাবে কাজ করতেছিল, ডেভিড লুকে দেখেন, আরেক মহিলা ছিল, নাম আমি ভুলে গেছি, সেও এসেছে বাংলাদেশে, বিকজ আই রিমেম্বার দ্যাট মহিলা ওয়াজ ইনভলভড ইন দি ওভারথ্রো অফ দ্য ইউক্রেনিয়ান রিজিম। ইউক্রেনের যে প্রেসিডেন্ট, যে পরে রাশিয়া চলে গেল, ওইখানে ওই মহিলা ছিল। খালি ছিল না, ওই স্কোয়ারে, সে আন্দোলনের সময় ওই স্কোয়ারে মজুদ ছিল। শি ওয়াজ অলসো ইন দিস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে তাহলে এখন যুক্তরাষ্ট্রের স্বার্থটা কি? আর তারা তো নিজের খেয়ে বোনের মোষ তাড়াবে না, তাহলে তারা এখন টু ইনক্লুসিভ চেক নির্বাচনের কথা, চাইনা, ইনক্লুসিভ পলিটিক্স কথা বলছে কেন? টু চেক চাইনা। হুম। আর ইনক্লুসিভ পলিটিক্স ওদের আবার ওদের হোম ইসের জন্য আবার ডেমোক্রেসির একটা ব্যাপার আছে, গণতন্ত্র, যেটা নিয়ে তারা মার্কেটিং করে, আবার উল্টা কাজও করে, সেটা তো আবার মাদুরোকেও সেটা তো নিয়ে আবার করে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বললো যে না, জনগণের অংশগ্রহণ মানে ইনক্লুসিভ নির্বাচন, সব দলকে অংশগ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। আবার 7 জানুয়ারি নির্বাচনের আগে বলেছিল যে সব দলকে নিয়েই ইলেকশন করার অর্থ হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। মানে এক এক সময় এক এক কথা। এখন রাইট। তাহলে এখন এই কি আমার নতুন বেশ? এখন নতুন ইয়ে হলো যে আমরা এখানে, আই থিঙ্ক দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড দ্যাট আওয়ামী লীগ এর জন্য স্পেস ক্রিয়েট করো, হুম। ওদেরকে এখানে পলিটিক্স করতে দাও। দে আর নট ইন এগ্রিমেন্ট উইথ হোয়াট ইউনুস হ্যাজ ডান, তাহলে বিকজ ইউনুস এই অ্যাডমিনিস্ট্রেশন মনে করে যে ইউনুস হলো ডেমোক্রেটসদের লোক, ইউনুস ফাইন্যান্স করে ডেমোক্রেটসদের, কাজে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি অ্যালার্জিক টু দ্য ডেমোক্রেটিক ইয়ে। হুম, কিন্তু ইউনুস তো এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। তিনি আবার এই ইন্ধনগুলো কোত্থেকে পাচ্ছেন? আমার মনে হয় না এইগুলি বোধহয় একটা প্রোপাগ্যান্ডা। দিস ইজ আ প্রোপাগ্যান্ডা। ইউনুসের কোনো স্কোপই নাই তারেক অ্যাডমিনিস্ট্রেশনে এসে সে এখানে এসে বসবে অ্যাজ প্রেসিডেন্ট। এই স্কোপটা নাই, এই স্কোপটা নাই। দিস ইজ গন, ইউনুস ইজ গন। ইউনুসকে আমাদের জনগণ বুঝে গেছে যে ইউনুস কি চিজ। মানে আপনার নেতা এমন এমন ভাষায় কথা বলেন যেন মনে হয় যে ওয়ান কাইন্ড অফ প্রভোকেটিং তাদের কথাবার্তা, যে আমাকে মারো না কেন তোমরা, আমাকে ধরো না কেন তোমরা, এত বলতেছে, এই ধরনের একটা ভাব। তো সামগ্রিকভাবে কি মনে হয় আপনার এই এই রাজনৈতিক কর্মসূচিগুলি নিরাপত্তা দেওয়াটা কি সরকারের দায়িত্ব না, এবং তাদেরও কি ভাষার ব্যাপারে একটু সংযত হওয়া উচিত না? অথবা এই প্রসঙ্গে আপনার অন্য কোনো মন্তব্য থাকে সেটা একটু বলেন। না, আপনি ঠিকই পয়েন্ট আউট করেছেন, কারণ আপনার ভাষাগুলো উস্কানিমূলক,
যে আপনি যেভাবে বলছেন যে প্রভোগ করা, যে আমাদেরকে আক্রমণ করো, কারণ বিগত এক মানে যে সরকার গঠনের পর থেকে কিংবা এর আগে থেকেও বিএনপির বিরুদ্ধে এদের সুরটা একটু কঠিন ভাষায়। এরা দাবি করে যে একই সঙ্গে তারা আন্দোলন করেছে, বিএনপি আন্দোলনের একটা অংশীদার, কিন্তু ভাব নেই যে সবকিছু তারাই করেছে, তারাই বিপ্লব করে ফেলেছে, তারাই শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছে, এখানে দুনিয়াতে আর কেউ ছিল না, এখানে জনতা নাই, এখানে অন্য কোনো পার্টি নাই, শুধু তারা তারা। তো এই যে ভাবটা নেওয়া, সে ভাব নেওয়ার বিষয়টাতে অনেকের অনেকে তাদের উপর ক্ষুব্ধ হয়, এবং তারা প্রধানমন্ত্রীকে এবং অন্যান্যদেরকে যেভাবে কটাক্ষ করে কথা বলে। আমি দেখলাম যে কিশোরগঞ্জে ফজলু ভাইয়ের এলাকায় গিয়ে ফজলু ভাই সম্পর্কে ফৌজু পাগলা, এই যে ডেলিভারেটলি এভাবে অপমান করা। এবং আপনি যে কথাটা প্রথম বললেন যে সিলেটের যে জায়গায় গেল, ওই যে ওইখানকার গৌস সাহেব সম্পর্কে সেখানে বাজে কথা বলেছে, তো স্থানীয় এমপি সম্পর্কে আপনি বাজে কথা বলবেন তার এলাকায় বসে, এবং সব জায়গায় আপনি একই কাণ্ড করতেছেন। আপনি বগুড়ায় যাবেন, তারেক রহমানের বিরুদ্ধে বাজে কথা বলবেন, আপনি গোপালগঞ্জে গিয়ে যাবেন, সেখানে বঙ্গবন্ধু সম্পর্কে আপনার অডাসিটি কতটুকু, আপনি বঙ্গবন্ধু সম্পর্কে বাজে কথা বলে আসবেন। তো আপনাকে স্থানীয় লোকরাই তো প্রতিহত করবে, সেন্ট্রালি তো করতে হচ্ছে না। কারণ স্থানীয় লোকেরা তাদের তাদের এলাকার লোককে, তাদের ওইখানকার মাটি থেকে উঠে আসা তাদের তো শ্রদ্ধা করবে। সেই শ্রদ্ধা জায়গায় আপনি কোথা থেকে গিয়ে ওই জায়গায় গিয়ে বক্তৃতা করবেন তাদেরকে হেয় করে, সেটা তো যে কোনো পরিস্থিতিতে, যে কোনো রাজনৈতিক দল নয়, শুধু সাধারণ ঘটনাতেও তো হয় না। আমি যাইয়া সিলেটের ওই ওই জায়গায় গিয়ে কেন আমি স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে বাজে কথা বলবো? আমার বড় জোর সাহস থাকলে ঢাকায় বসে মিউ মিউ করতে পারি। কিন্তু এই যে কালচারটা এনসিপি শুরু করেছে, সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে যে তারা যেখানে যাচ্ছে সেখানে প্রতিরোধ হচ্ছে তাদেরকে। আমি এগুলো ভাষায় বর্ণনা করতে পারবো না, আজে বাজে ভাষায় যেভাবে গালাগালি করতেছে, তাদের পিটাচ্ছে, তাদের গাড়ি বহরে হামলা করছে, সবকিছু কিন্তু একটা নাগরিক হিসাবে আমার ক্ষুব্ধ হওয়ার কথা। কারণ এনসিপির তো অধিকার আছে আপনার সমাবেশ করার, রাজনৈতিক বক্তৃতা দেওয়ার, এবং তাদের সমাবেশ আছে মুক্তভাবে কথা বলার। কিন্তু কথা বলার যে একটা সীমা আছে, সেটা যেমন তারা ভুলে যাচ্ছে, তেমনি তারা এটুকু বুঝছে না যে তাদের উপর এই যে আক্রমণগুলো আসছে, সেখানে কোনো সহানুভূতি নাই কারো। একটা দল, একটা ব্যক্তিদের কোনো সহানুভূতি নাই যে এদেরকে পিটাচ্ছে। আওয়ামী লীগ তো অবশ্যই আগে থেকেই আছে, এদেরকে পিটালে ওরা খুশি হয়, কারণ আওয়ামী লীগের সাথে ওদের জাত শত্রুতা একটা তৈরি হয়েছে। কারণ যেভাবে আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়েছে, আওয়ামী লীগের লোকজনকে হেনস্থা করেছে, জেলে দিয়েছে, মব করেছে, এবং এখনো করছে, তো তাতে করে আওয়ামী লীগ তো তাদের জন্য, তাদের সিম্পেথি জিরো। এরপরে আছে জামাতে ইসলামী। জামাতে ইসলাম তাদেরকে লাঠিয়াল হিসাবে রেখেছে সত্য, কিন্তু জামাতে ইসলাম কখনো মারামারিতে, কখনো গোলযোগে, যে কোনো আন্দোলনে বলেন, তারা কিন্তু নাই, তারা নিজেদের নামে নাই। জামাতে ইসলাম এখানেও আছে, তাদের যে এনসিপি যে সমাবেশগুলো হয় এখানে তারা যায়, সাপ্লাই দিয়ে লোকজন, সেভাবে আছে। কিন্তু মারামারিতে এনসিপি কে পক্ষ নিয়ে তারা বিবৃতি দিবে বা আহ, বিবৃতি দিতেই পারে, কিন্তু বড় ধরনের স্টেপস নেবে আমার মনে হয় না, নিয়ে নেই। আর বিএনপি তো তাদেরকে প্রকাশ্যেই, যেহেতু তাদের সাথে লেগেছে, তারাও প্রকাশ্যে তাদেরকে প্রতিরোধ করার জন্য মাঠে নেমেছে। কোথাও কোথাও দেখছি একটু সৌহার্দ্য দেখাচ্ছে, চা পানি খাচ্ছে পরস্পর বসে, খাওয়াচ্ছে। তো এগুলো লোক দেখানো কিছু কাজ আছে। মোদ্দা কথা হচ্ছে যে এনসিপির সঙ্গে বিএনপির একটা ভালো ধরনের মাঠ পর্যায়ে ধাক্কাধাক্কি হচ্ছে, এবং মানুষের মধ্যে আবার সন্দেহ জাগে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এনসিপি কে এই ধরনের দামি কার্যক্রম করতে দিয়ে বিএনপি কি এদেরকে মানে বিরোধী দল হিসেবে ট্রিট করতে চায়, বাজারে খাওয়াতে চায় যে দেখো আওয়ামী লীগ নাই কি হয়েছে। এখানেও কিন্তু চরম সরকার এবং বিরোধী দলের মধ্যে ইয়ে আছে, ফাইটিং আছে, এবং চরম দ্বিমত আছে অনেক অনেক ইস্যুতে। তো জানি না কোনটা ড্রামা আর কোনটা রিয়েল ঘটছে। বাট এই একটা কথা আমি বলতে পারি, এনসিপি হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, তাদের রাজনীতি করার, তাদের সমাবেশ করার অধিকার আছে। সরকার তার পুলিশ দিয়ে
বা বিএনপি লোকদের দিয়ে এটা বন্ধ করতে পারে না। সরকার যদি করতে চায় সরাসরি বলবে, সরাসরি অ্যাকশন নেবে, আপনার এই কথা আমাদের পছন্দ হয়নি, আপনার এই কারণে আমরা এই প্রতিবাদ করলাম, বা এটার জন্য আপনাকে এই পানিশমেন্ট আমরা দিতে বাধ্য হব, এই জাতীয় কোনো হুমকি। কিন্তু মাঠ পর্যায়ে যদি এভাবে কারো রাজনীতিকে প্রতিহত করার চেষ্টা করা হয়, তাহলে এই বিশৃঙ্খলাটা কিন্তু শুধু এই দলে থাকবে না, সেটা কিন্তু পরস্পর ছড়িয়ে যাবে। যারা, আমি এর আগেও বলেছিলাম, যারা গতকাল ইউনূসের আমলে বসে এইভাবে অ্যাট্রোসিটিতে সহায়তা করেছে, মার্চে প্রতিপক্ষকে পিটিয়েছে, রাজনৈতিক অধিকার খর্ব করেছে, তারাই আবার আজকে দিনে সেটাই পাচ্ছে। এবং এই চক্র চলতেই থাকবে। আবার যখন আওয়ামী লীগের লোকজন সুযোগ পাবে, তখন আওয়ামী লীগের লোকজন মাঠে এসে এদেরকে মারবে। তো এই যে চক্র, এটা ইউনূস শেষ করতে পারতো একজন নিউট্রাল গভর্নমেন্টের হেড হিসাবে, কিন্তু সেটা সে করে নাই, বরং সেটাকে আরো শতগুণ বাড়িয়ে দিয়ে গেছে। তো ইউনূসের অপকর্ম এবং এনসিপির বাড়াবাড়ি সবগুলো মিলে আমার মনে হয় না যে খুব সহসা এই ঘটনাগুলো খুব থেমে যাবে। তবে আওয়ামী লীগ যদি কোনোভাবে শক্তিশালী হয়, এদের উপর আক্রমণ করে, তখন বিএনপি, এনসিপি, জামাত আবার এক হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। না, আরেকটা বিষয় আপনি দেখেন যে সরকারে তো আছে বিএনপি আছে, এখানে বিএনপির প্রতি কিন্তু মানে সন্দেহের আঙুল তারা তুলছে এনসিপি। কিন্তু আবার দেখেন আপনার প্রশাসন কিছু করছে না, এই অভিযোগ করছে। কিন্তু দেখেন রাজশাহী ইউনিভার্সিটির কিছু ঘটনা দেখেন আপনি, এখানে কিন্তু আবার বিএনপি না, এখানে জামাত কিন্তু এখানে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। ক্যাম্পাসে জামাতের এবং মানে মানে যিনি জামাতের না এখন, কিন্তু তাকে জামাতেরই মনে করা হয়। সালাউদ্দিন আম্মার, তাকে দেখলাম যে বেলচা হাতে ছাত্রদেরকে পিটাচ্ছে এবং কয়েকজনকে পিটে আছে। সেই ঘটনা দেখলাম, কোনো কিছু হলো না। এবং তার বিরুদ্ধে আজকে মামলাতে যাওয়া হয়েছে, আদালতে গিয়েছিল, আদালতও মামলা নেয়নি, বরং তারা তদন্ত করতে পাঠিয়েছে। এটার দিক দিয়ে ভালো। কিন্তু এখানে দেখেন, এখানেও আইন শৃঙ্খলা বাহিনী যেন নীরব হয়ে গেছে। এটা কেন? এটা কি তাকে কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মনে করেন আপনি? আইন শৃঙ্খলা বাহিনী আসলে আমাদের মতো সাধারণ লোকদের উপর চড়া হওয়ার জন্য খুব মেরুদণ্ড দেখাতে পারে, কিন্তু যেখানে যে দরকার সেখানে মেরুদণ্ড দেখাতে পারে না। যেমন রাজশাহী, একটা ইউনিভার্সিটি ব্যক্তির ইশারায় চলতে পারে না। একটা ব্যক্তি আদালত বসাবে, ব্যক্তি সাক্ষ্য দিবে, ব্যক্তি একজনের বিরুদ্ধে অভিযোগ আনলো, সে অভিযোগই সত্য, এবং উনি আবার বিচার করে তাদেরকে পিটাবে। এই যে বর্বরতা, এটা তো বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি না কোনো বিশ্ববিদ্যালয়ে এই বর্বরতা ছিল। যতই শক্তিশালী সংসদ ছিল, এই বর্বরতা এবং একক ব্যক্তির নেতৃত্বে এই ধরনের ঘটনাবলী, প্রতিপক্ষকে হামলা, মামলা, এবং হামলার পরে আবার জেলে দিয়ে দেওয়া, এগুলো আর কখনো ঘটেনি। এবং পুলিশ যে ন্যাক্কার জন্য কাজটা করেছে, যাদেরকে পিটিয়েছে তাদেরকে জেলে দিয়েছে, এটাতে তো প্রমাণ হয় যে পুলিশের মানে মোরাল কোনো ডেভেলপমেন্ট হয় নাই, পুলিশের চরিত্র কোনো ঠিক হয় নাই। এরা ক্ষমতা যার যেদিকে আছে, ওরা জানে এখন শিবির মিলিয়ে ওদেরকে পিটালে ওরা কিছু করতে পারবে না, তাই এটা করেছে। এবং সরকার যদি আবার ব্যাগ দিয়ে, সরকার যদি বলে মামলা করো, আম্বারকে ধরো, বা জিএস প্রেসিডেন্ট যে আছে, ভিপি, যে সাংবাদিকদের পিটানোর হুমকি দেয়, যে সাংবাদিকদের দেখিয়ে দেবে, সাংবাদিকদের কি কি জানি আরো কতগুলো বিরাট হুমকি, মানে বাংলাদেশের সাংবাদিকরা এখন সবচেয়ে বড় হুমকি জায়গায় চলে এসেছে। আমি এটা নিয়ে একটা লিখেছিলাম। আপনি জানেন যে বাংলাদেশে নিউজ পেপার রিপোর্টার, এডিটরদের একটা সংগঠন হয়েছে নতুন, এবং বিএনপি জামাতের যারা সম্পাদক ছিল তারা এটা নেতৃত্বে আছে। বিশেষ করে আমার দেশের মাহমুদুর রহমান এটার বড় হত্যাকর্তা। তো তিনারা ওই দিন মাহমুদুর রহমান বললেন যে এর কথা বলার অধিকার দিতে হবে, রিপোর্টারদেরকে প্রশ্ন করার অধিকার দিতে হবে। আমি ওনার কাছে প্রশ্ন করেছিলাম যে এই সংগঠনে কিন্তু ডাস্টবিন শফিকও আছে, এই সংগঠনে ডাস্টবিন শফিক আছে, এবং সেখানে বিগত ইউনূস আমলে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি গিয়েছে, সাংবাদিকরা নির্গৃহীত হয়েছে, চাকরি হারিয়েছে, শত শত সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া মামলা আছে। তো এইগুলা নিয়ে তো আপনারা কখনো কিছু বলেন নাই।
এবং এই যে রাজশাহীতে এই ঘটনাটা ঘটলো, এটা যে জামাত করেছে, এখন তো ওদের খুব মাহমুদুর রহমানদের হয়তো খুব কষ্ট লাগবে। এটা নিয়ে কিভাবে বলে ওই সাংবাদিকদের কথা বলে, সাংবাদিকদের যে সাজা দেওয়ার কথা বলেছে, তাহলে এরা কি করছে? এরা কি একটা শব্দ টু শব্দ উচ্চারণ করেছে? বা এই ধরনের সংগঠনগুলো এবং সাংবাদিকদের অধিকার নিয়ে কোনো কাজ করে? এটাই যে ওইখানে জামাত ইসলাম যেহেতু শক্তিশালী আছে, এবং জামাত অতীতেও প্রমাণ দিয়েছে যেখানে তারা শক্তি থাকে সেখানে তারা রক কাটায় নেমে পড়ে এবং প্রতিপক্ষকে হামলা মামলা যেভাবে ইচ্ছা করবে, প্রশাসনকে হাতে নেওয়া, যে কার্যক্রমগুলো করে, আমি আপনি এগুলোর সঙ্গে খুবই পরিচিত, 90 দশকে আমরা এগুলো দেখে এসেছি। তো সেই কাহিনী এখন মনে হয় যে রাজশাহী ইউনিভার্সিটির দিকে তাকালে মনে হয় যে সেই কলঙ্কিত ইউনিভার্সিটি, সেই রাজশাহী ইউনিভার্সিটি সেই 90-এর এই যে হত্যাকারী যেভাবে আস্ফালন করতো, ঠিক একই ধরনের আস্ফালন শুরু হয়েছে। চিটাগং ইউনিভার্সিটি তো একই চরিত্র ছিল, রাজশাহী এবং চিটাগং। সেই এরশাদ আমলে যে আস্ফালন, সেটা মনে হয় যে আবার ফিরে এসেছে নতুন করে ক্যাম্পাসে। তো আরেকটা বিষয়, আমি একটু অন্যদিকে যাচ্ছি, যে আমাদের আইসিটি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, সেখানে তো দেখলাম যে মানে অনেকেরই বিচার হচ্ছে, এর মধ্যে বেশ কটা প্রায় 6টা মামলা রায়ও হয়েছে, অনেকে মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু গতকালকে দেখলাম যে আপনার আন্তর্জাতিক এই ট্রাইব্যুনালের বিচারের যে মানদণ্ড, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা বলছে যে এরা আন্তর্জাতিক আইনি মানদণ্ড রক্ষা করতে, বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তো আমরাও কিন্তু দেখছি যে এখন যে মামলাগুলো যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও দেখছি তারা আগাম বলে দিচ্ছে যে কি মামলার কি রায় হবে। এর মধ্যে আবার দেখা যাচ্ছে বিভিন্ন সাংবাদিকদেরও বিভিন্ন মামলাগুলো এখানে নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে অনেকে বলছে এটা একটা মানে প্রতিশোধ গ্রহণের একটা প্রক্রিয়া এখানে চলছে। আপনি কি বলবেন এই ব্যাপারে? এটা দুঃখজনক, এরকম একটা উচ্চ আদালত যদি প্রতিশোধ বাস্তবায়নের জন্যই গঠন করা হয়ে থাকে, তাহলে তো আদালতকে দিয়ে মানুষের যে চিন্তাধারা, যে সম্মান, সেগুলো ভুলুণ্ঠিত হয়ে যাবে। আজকে আমি দেখলাম আব্দুল লতিফ সিদ্দিকী, উনাকেও ওই একটা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যে হেফাজতের মামলা, যেটা শাপলা চত্বর। উনি কথা বলতে চেয়েছেন, উনি কথা বলতে পারেন নাই, এবং সেখানে কিছু বাকবিতণ্ড হয়েছে। উনাকে কথা বলতে দিচ্ছে না। উনি কথা যখন বলছে, তখন বিচারক বলছেন যে কে কথা বলে, আমি তাকে কি অনুমতি দিয়েছি কথা বলার? তারপরে হায়রে আমার বিচারক, এই জাতীয় কমেন্ট করে আবার লতিফ সিদ্দিকী। তো সবকিছু মিলিয়ে আসলে বিচারালয় যে সম্মানের জায়গা থাকার কথা, সেই সম্মানের জায়গা কি আমরা অর্জন করতে পারছি? আমাদের এই বিচারালয়গুলো তো কোনো ব্যক্তির বিষয় না, এগুলো তো প্রতিষ্ঠানগুলোকে কি আমরা আসলে মান ইজ্জত শেষ করে দিচ্ছি কিনা? আমি দেখলাম যে আমার সহ আরো 28 জনের বিরুদ্ধে এক টোকাই সংগঠন ওইখানে ইয়ে করে আসছে, আপনার এটা কি বলে, অভিযোগ দিয়ে আসছে। হ্যাঁ, কিসের অভিযোগ আমি জানি না। আমি দেখলাম যে ওদের একটা বিবৃতি দেখলাম, ওই বিবৃতিতে আমার নাম নাই, কিন্তু লাস্ট মুহূর্তে ওইখানে আমার নাম এবং সমান নাম যোগ করা হয়েছে। তাহলে এগুলো বোঝা যায় যে কি ইন্টারেস্টে এরা যাইতেছে, বুঝছেন? এবং আমার নাম লাস্টে, আপনি দেখবেন একদম শেষ দিকে আমার নাম যোগ করছে। এবং আমি শুনলাম যে ট্রাইব্যুনালেরই এক উৎসাহী কেউ হয়তো এটা করেছে, এবং ওদেরকে বলেছে এর নামও দাও, বা ওরা ওদেরই কতগুলো উৎসাহী আছে একটা বিশেষ রাজনৈতিক দলের, বিএনপির না। তো এইভাবে যদি চলতে থাকে, তাহলে এটা হাইকোর্টের সমমানের একটা আদালত, সে আদালতটাকে কি কিন্তু যাচ্ছে তাই বানিয়ে দিচ্ছে কিনা, আমরা এটাও দেখতে হবে। আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, ইয়ে দিয়ে যাচ্ছেন, তাও ঘটনার এত মাস পরে এসে, আমি 5 আগস্ট চলে গেছে কত আগে, এখন আমি 5 আগস্টের শত্রু হয়ে গেলাম। আবার আমার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন 5 আগস্ট সাপোর্ট করে নাই, ইয়ে কেন করি নাই, জুলাইতে কেন ছাত্রদের পক্ষে লেখালেখি করেছি, সেটাও অভিযোগ করে। এই দেশে আসলে কি বলবো, ব্যক্তি নিজের কথা তো আর বলা যায় না। মানে আপনি নিরপেক্ষ বলে কেউ এই দেশে আর থাকতে পারবে না। এদেশে সবাই কোনো না কোনো দলের কোলে চলে যেতে হবে, তাহলে, এবং একটা দল যাবে আর একটা দলের লোকজন এসে রাজত্ব করবে। এটাই হচ্ছে এদেশের নিয়ম হয়ে গেছে এখন। এখানে আপনি কোনো স্বাধীন
ব্যক্তি স্বাধীন কোনো সত্তা থাকবে না। আপনি কোনো না কোনো রাজনৈতিক দলের ইয়ে করতে হবে। এখন এক সময় আপনার শাপলা চত্বরে কেউ মৃত্যুর কোনো ঘটনাই দেখে নেই, আরেক সময় এসে দেখবে সেখানে 61 জন 62 জন আদিলুর যে লিস্ট করে গেছিল সেই লিস্ট ঠিক আছে, আর এর আগে আদিলুর যাদেরকে দিয়ে গেছিল তাদেরকে কেউ খুঁজে পায় না। দিস ইজ দ্য কন্ডিশন। এখন আমরা কিভাবে কি বলবো? আমরা তো বলতে গেলেও এখন ভয় সংস্কৃতিতে আছে, এখানে তো মন খুলে কথাও বলা যায় না। আপনার আদালতের ইস্যুস নিয়ে তো আরো বেশি আমাদের সতর্ক থাকতে হয় কথা বলার ক্ষেত্রে, কারণ আপনি এতগুলো মিডিয়া দেখলো যে সেখানে কেউ মৃত নাই, একটার পর একটা ব্যক্তি উদাহরণ দিয়ে দেখালো, আবার আরেকটা সময় এসে ক্ষমতা পাল্টে গেলে আবার দেখা গেল যে এখানে ছিল। এবং সরকারের তরফ থেকে আমি যে জিনিসটা সবসময় ল্যাপস দেখি, আমি জানি না এটা আপনার চোখে পড়েছে কিনা, যে লোকগুলো মারা গিয়েছে এটা কেন প্রমিনেন্টলি প্রচার করে না? এই লোকগুলা কে, কোথায় এরা? তাহলে তো একটা ধূম্রজাল, যেহেতু আসলে যারা একটা এর মধ্যে আছে যে আসলে কতজন মারা গিয়েছিল, আসলে মারা গিয়েছিল কিনা, সেদিন আসলে কি ঘটেছিল, এটা তো জাতিরও জানার আগ্রহ আছে, সেই আগ্রহটা কিন্তু মিটছে না। আমি আপনাকে একটা ছোট্ট বলি, এখানে একটা সাপ্লিমেন্টারি ব্যাপার, যে শাপলা ওই সভাটা আয়োজন করেছিল হেফাজতে ইসলাম। এই গত 13 বছরে হেফাজতে ইসলাম কি বলেছে একবারও যে ওখানে তাদের কয়জন লোক মারা গেছে? না, বলে না, বরং তারা মারা যায়নি সেটাও বলেছে। তাহলে হ্যাঁ, এই জন্যই তো বলছিলাম যে ক্ষমতা পরিবর্তন হয়ে গেলে এক ধরনের একরকম হয়ে যায়। যেমন এর আগে আমি ওই যে বেনজিরের কথা বলেছি, আমাকে নিয়ে ট্রল করছে, আমাকে নিয়ে বেনজিরের প্রেমিক বানিয়ে দিচ্ছিল আমাকে। আমি বললাম যে বেনজিরকে তখন সবাই হিরো বলছে। হ্যাঁ, বেনজির শহর রক্ষা করলো, এটা মনে হলো যে হালাকু খান আক্রমণ করেছে এই যে শহর বাগদাদ, তো বাগদাদ থেকে রক্ষা করার জন্য একজন দাঁড়িয়েলো এবং সেটা বেনজির এবং আদার্স মিলে এটা শেষ করলো। এবং এটা ছাড়া ওই সময় শহরবাসী মনে করেছে এছাড়া উপায় ছিল না। কিন্তু আবার যখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেল, আবার এরাই ছিল সেই ভিলেন যারা সেখানে রক্তাক্ত করেছে, শত শত মানুষকে মেরেছে এবং এটা কি বলে ট্রাকে করে করে কোথায় জানি পাচার করে দিয়েছে। তা আমার মনে হয় একটা উচ্চ আদালত যখন এটা দেখেছে, এটা স্বচ্ছতার সাথে বিষয় করা উচিত। আব্দুল লতিফ সিদ্দিকীর এখানে ভূমিকা কি, বা আদার্স যাদেরকে এখানে ইনভলভ করেছে, এবং ঘটনার এত বছর পরে এসে যেমন মোজাম্মেল বাবু এবং আদার্স, তাদেরকে তাদেরকে যে ধরা হয়েছে, তারা এটার একটা বয়ান দিয়েছে যে এখানে কোনো কিছু হয় না, এটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে। তো সেটাও তো ঘটনার বহু বছর পরে, আমার মনে হয় 26-27 মাস পরে, সঙ্গে সঙ্গেও না। তো ওই সময়ও কেন এটা নিয়ে কথা হয় নাই? মোট কথা এটা একটা শাপলা চত্বর একটা জাতির জন্য একটা বিরাট কোয়েশ্চেন মার্ক। এটার আমি সমাধান চাই। আসলে সেদিন কি ঘটেছিল? আমরা এক সময় শুনলাম যে কিছু ঘটে নাই, না কোনো মারা যায় নাই, আরেক সময় শুনতেছি সেখানে রক্তের বন্যা বয়ে গেছে। আসলে কি ঘটেছিল সেটা আদালত নির্ধারিত করুক, সরকার পক্ষ এবং যারা এর সঙ্গে জড়িত সবাই যদি মানে প্রমাণ দিতে পারে, হোক বিচার, তবে সুষ্ঠু হোক, আদালতকে নিয়ে কোশ্চেন না উঠুক। আপনি যেটা বলছেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যেটা ইউএনএইচসিআর, মানে কি অর্গানাইজেশনটার নাম, যেটা আপত্তি, হ্যাঁ, হিউম্যান রাইটস ওয়াচ। হ্যাঁ, হিউম্যান রাইটস ওয়াচ যে অভিযোগটা করেছে, সে অভিযোগ কতটা সত্য সেটা নিয়ে কথা বলা হোক। আমি দেখলাম এখানে চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন সেটা এক পেশে, কারণ ওনাদের বক্তব্যটা নেওয়া হয় নাই। সেটাও একটা বিরাট কোশ্চেন। আপনি একটা রিপোর্ট দেবেন, একটা মন্তব্য করবেন, কিন্তু যারা এর সঙ্গে জড়িত আছে তাদের বক্তব্য এখানে যাওয়া উচিত, তাদেরটাও শোনা উচিত। আচ্ছা, আমরা আলোচনার একদিন শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট ঘটনার মধ্যে কি, এটা সবাই জানে, সবাই বুঝে এবং সবাই অবিশ্বাস করে, তারপরে শুনতে হয়। সেটা হলো, এবারে যে জাতীয় নির্বাচনটা হয়ে গেল, এবার এই নির্বাচনের পর নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলোর একটা হিসেব দেওয়ার বাধ্যবাধকতা আছে, তারা কত টাকা খরচ করছে দলীয় ভাবে, প্রার্থীরা আলাদা আলাদা ভাবে, এটা দলীয় ভাবে। সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ব্যয় করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। তারা গত নির্বাচনে ব্যয় করেছে প্রায় 4.5 কোটি টাকা, এবং নির্বাচনে 2/3 জিতেছে 4.5 কোটি টাকা। আর
নির্বাচন যারা 2/3 আসন জিতেছে যে বিএনপি, তারা খরচ করছে 3,81,00,000 টাকা। এবং এটা কি পুরো ইলেকশন না একটা কেন্দ্রে, একটা কনস্টিটিউয়েন্সিতে? পুরো ইলেকশনে, পুরো নির্বাচনে। এবং ভাই 27টা দল এইসব বলেছে, 27টা দল বলেছে তারা কোনো খরচই করে নাই। তো এটা তো এই যে কমপ্লিট হিসাবটা একটা আমি শুরুতেই বলেছি যে অনেকেই বিশ্বাস করবে কি করবে না জানি না, কিন্তু আমাদের শুনতে হচ্ছে। আপনি কি বলেন, আপনি কতটুকু বিশ্বাস করেন? এগুলা তো ওই যে আমাদের সরকার যে একটা সংবাদপত্রে সার্কুলেশনের একটা রিপোর্ট দেয় না, এর থেকেও হাজার গুণ হাস্যকর। যে প্রথম আলো 6 লাখ, অমুক পত্রিকা 3 লাখ, মানে দেখা যায় যে 3,000ও চলে না। তো এখানেও তো সেরকম একটা হাস্যকর রিপোর্ট এটা। যে কি বলবো, এগুলা সবকিছু হাস্যকর হয়ে যাচ্ছে। আমি ভাবছি এটা কোনো একটা আসনের ক্ষেত্রে, এটাতে এক একজনও মানে 100 কোটি টাকা খরচ করছে, এরকম ঘটনা ঘটে গেছে। ভোট কিনছে কত টাকা, এটা 3 কোটি তো আজকাল একটা ইউনিয়নে খরচ হয়। এখন 3 কোটি আর 4 কোটি টাকা দিয়ে হিসাব দিতেছে যে ওনারা পুরো না, ইলেকশন 300 এটা আসনে। কিন্তু দলের ব্যয়, এটা কিন্তু হ্যাঁ? প্রার্থীর ব্যয় না, মানে দলের ব্যয়।